চন্দন, কেউ বলতে পারবে না? হুম, প্রতিদিন ডেটটা কিন্তু অমর্ত্যই ভালো করে বলে। যাই হোক, আমরা ও দীপাঞ্জন, সরি সরি, তোর দুজনের গলা মোটামুটি মিল আছে। সরি সরি, এখনো রেস কাটেনি। সরল দোলগতি পড়ছিলাম, আমরা কি কি পড়েছি সেগুলো আমরা আগে দেখে নিই। ফার্স্ট আমরা দেখেছি যে রিক্যাপ যদি আমরা করি, কি কি জিনিস প্রায় সবই আমাদের চ্যাপ্টারে পড়া হয়ে গেছে, 11-এর রেসপেক্টে মোটামুটি পড়া হয়ে গেছে, কিন্তু কিছু এক্সাম্পল হিসেবে শুধুমাত্র আমরা পড়েছিলাম আহ সরল দোলকের গতি। তাছাড়াও আরো অনেক গতি আছে যেগুলো কিছু কিছু আমি করাবো, কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেগুলো আমরা করব। তার আগে আমরা দেখি যে আমরা এসএইচএমটা পুরোটা মোটামুটি থিওরিটা মোটামুটি পড়েছি। মানে তোমার সংজ্ঞাটা কি, কি ধরনের গতি সেটা আমরা দেখেছি, এর সরণ, বেগ, ত্বরণ, এদের ইকুয়েশন কি, সেগুলো আমরা দেখেছি। তার সাথে সাথে এই ইকুয়েশন গুলো দেখার পরে আমরা এর শক্তি সম্বন্ধে, ফোর্স, ফোর্স কতটা কিরকম ভাবে ডিটারমাইন্ড হয়, তারপরে এনার্জি কিরকম তার এক্সপ্রেশন, এনার্জি দু ধরনের, একটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তারপরে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি। এগুলো ঝপঝপ করে বলছি কারণ এগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। মেকানিক্যাল এনার্জি, এগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করেছি। কাইনেটিক এনার্জি এদের সবারই প্লট করেছি, খালি ফোর্সের প্লটটা করিনি, সেটা আজকে করবো। তোমাদেরকে ফার্স্ট হোমওয়ার্ক আমি দিই, ফোর্স, ফোর্স ভার্সেস এক্স, এটার প্লটটা করো। এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক। তারপরে আমরা এক্সাম্পল হিসেবে থিওরি গুলো মোটামুটি আমরা পড়েছি। এর সাথে আমরা অ্যাড করেছি কত, আর কি জিনিস অ্যাড করেছি, একটা ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে একদম বৃত্তপথে সুষমভাবে ঘুরছে এরকম একটা গতি। তার সাথে আমাদের রিলেশন বার করেছি, আমরা এসএইচএম এর রিলেশন বার করেছি, এটা আমরা পড়েছি। আমরা তার সাথে সাথে পড়েছি কখন আমরা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি নেব, কখন কস ওমেগা টি নেব, কখন এ কস ওমেগা টি নেব, কখন প্লাস নেব, এগুলো মাইনাস এ সাইন ওমেগা টি কখন নেব, কখন মাইনাস এ কস ওমেগা টি নেব। সো দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে প্রথম কোথা থেকে গতি শুরু হচ্ছে তার উপর ডিটারমাইন, এবং এটা কিন্তু আমরা পড়েছি। এটা পড়ার পর আমরা আহ, একটা এক্সাম্পল, বিভিন্ন জিনিসের থিওরি গুলো পড়ার পর আমরা এক্সাম্পল শুরু করেছিলাম, এসএইচএম এর বিভিন্ন এক্সাম্পল। এক্সাম্পলে শুধুমাত্র আমরা শুধুমাত্র সরল দোলকের গতি আমরা পড়েছি, সরল দোলকের গতি পড়েছি। এবং এই গতিটা আমরা পড়েছি খুব খুব কম বিস্তারের জন্য। বিস্তারটা, কৌণিক বিস্তার কত হবে, কতর মধ্যে পড়েছি মনে আছে কারুর? কত ডিগ্রি? একদম তাই, লেস দ্যান 4 ডিগ্রি, লেস দ্যান 4 ডিগ্রির জন্য আমরা পড়েছি। ওকে, তার জন্য আমরা এর যত ধরনের যা হয়, 2π√L/g, টাইম পিরিয়ডে আমরা দেখেছি 2π√L/g হয়েছে। এবং আমরা যেখানে এল হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য, যেটাকে বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় ইফেক্টিভ লেন্থ, কার্যকরী দৈর্ঘ্য, ইফেক্টিভ লেন্থ। আর জি তো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ। এটা আলাদা করে কেন লিখলাম সেটা আমরা জানি, যে শুধুমাত্র যে তার দিয়ে ঝোলানো আছে সেই দৈর্ঘ্যটাই নয়, যে তার দিয়ে ঝোলানো আছে সেই দৈর্ঘ্যটাই নয়, যে এখানে পিণ্ডটা থাকবে বা ববটা থাকবে, এখান থেকে এইটার দৈর্ঘ্যটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কার্যকরী দৈর্ঘ্য নয়, এটা এল নয়। এটা হচ্ছে এই সেন্টার অফ মাস থেকে একদম যেখানে থেকে ঝোলানো আছে, দিস ইজ অ্যাকচুয়ালি এল, এটা হচ্ছে রাইট, এটা কিন্তু নয়। ওকে, এগুলো আমরা নিয়ে দেখলাম বিভিন্ন ক্ষেত্রে। আমরা এসএইচএম এর কি হয় না হয়, তোমার কত টাইম পিরিয়ড হয়, টাইম পিরিয়ড কিভাবে চেঞ্জ করে, হ্যাঁ, উচ্চতা ভেদে কি হয়, গভীরে গেলে কি হয়, পৃথিবীর কেন্দ্রে কি হয়, স্যাটেলাইটে কি হয়,
এই সমস্ত নানা রকম জিনিস করার পরে আমরা এক্সাম্পল 2 করেছিলাম। এটা এক্সাম্পল 1, এক্সাম্পল 2 করেছিলাম যে পৃথিবীরকে আমরা এরকম একটা সুড়ঙ্গ করে দিয়েছি পৃথিবীর ভিতরে। সুড়ঙ্গ করে দিয়ে কোনো একটা বল যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা দেখেছি এইটাও কিন্তু এসএইচএম করে। এই এসএইচএম এর আমরা কিন্তু টাইম পিরিয়ড বার করেছি এবং আমরা দেখেছি এটা কত হয়। কারোর এক্সপ্রেশনটা মনে আছে? 2 পাই রুট ওভার অফ বড় হাতের আর বাই ছোট হাতের জি। বড় হাতের আর হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, ছোট হাতের জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এবং এটার মান কত বেরিয়েছিল আমাদের? 84.6 মিনিট। তার সাথে সাথে আমরা এটা ধরেছিলাম যে অসীম দৈর্ঘ্যের দোলক, এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এবং খুব ইজি, কোনো চাপের কোনো ব্যাপার নেই, বাট অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর টাইম পিরিয়ডের আমরা ফর্মুলা লিখেছিলাম। সেই ফর্মুলাটা কি কি কেউ বলতে পারবে? টি সমান কত? 2 পাই রুট ওভার অফ 1 বাই, তারপরে আমরা কি করেছিলাম? জি বাই এল প্লাস জি বাই আর। এটা কি মনে নেই কারোর? কি এটা করেছিলাম তো নাকি? হ্যালো 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 হ্যালো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা দেখব স্প্রিং মাস প্রবলেম। আজকে আমাদের আমাদের যে টপিক গুলো আমরা এখনো কভার করব, সেই টপিক হচ্ছে এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে স্প্রিং মাস প্রবলেম। একটা স্প্রিং নেব, তার সাথে একটা ভর দেবো, স্প্রিং মাস প্রবলেম, এইটা আমরা দেখব। 2 নাম্বার হচ্ছে যে ইকুয়েশন থেকে, ইকুয়েশন দেওয়া আছে, যেমন ধরে নাও বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া থাকতে, কখনো দেওয়া থাকতে পারে যে ধরে নাও a প্লাস 4x সমান 0, এখান থেকে আমার ওমেগা বার করা, টাইম পিরিয়ড বার করা, এগুলো আমরা শিখবো। শুধু এরকম ইকুয়েশন নয়, এরকমও দেওয়া থাকতে পারে যে টোটাল এনার্জির এক্সপ্রেশন দেওয়া আছে, টোটাল এনার্জির এক্সপ্রেশন দেওয়া আছে। কথার কথা ধরে নাও কোনো একটা জায়গায় স্প্রিং এর ক্ষেত্রে যেমন টোটাল এনার্জি ই সমান হয় হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, আর স্প্রিং এর স্থিতিশক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার। এটা আমরা জানি স্প্রিং এর স্থিতিশক্তি এরকম হয়। তো এক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কি করে বার করব, কি করে চিনবো যে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কেমন আছে, এই ধরনের কিছু এক্সপ্রেশন। কখনো কখনো ধরে নাও ফোর্স এর এক্সপ্রেশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে সাপোজ ধরে নাও এক্স এস কিউব মাইনাস 8x ইউনিট, কোনো একটা ইউনিটে দেওয়া আছে। এক্ষেত্রে যদি তোমাকে বলে যে অরিজিনের অ্যাবাউটে মূল বিন্দু সাপেক্ষে, হ্যাঁ, অল্প বিস্তার যদি হয়, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত, সেক্ষেত্রে ওমেগা সমান কত। এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেই বা তোমার নিটে পড়ে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি। এই জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করব। এগুলো অ্যাড্রেস করলে তোমাদের বইয়ে যে সমস্ত প্রবলেম গুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের আপাতত আটকাচ্ছে, সেই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের যে ডাউট গুলো আছে সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করে দেবো। কিন্তু তার আগে আমি আজকে স্প্রিং মাস প্রবলেমটা অবশ্যই আজকে আমি অ্যাড্রেস করবো। এটা কি জিনিস, কিভাবে করা সম্ভব, কিভাবে সলভ করবো, সেটা আমরা দেখবো। এবং স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর বিভিন্ন কম্বিনেশনের ক্ষেত্রে কি রকম ভাবে কি হয়, এবং তোমাদের তার সাথে সাথে কিছু হোমওয়ার্ক দেবো। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে অসিলেশন, দোলন অফ স্প্রিং মাস সিস্টেম। আমরা তার আগে যখন আমরা ইলাস্টিসিটি পড়েছিলাম, তখন আমরা স্প্রিং নিয়ে একটু আলোচনা করেছিলাম হালকা করে, নিয়ে বলেছিলাম এসএইচএম এর সময় আমরা স্প্রিংটাকে একটু ডিটেলসে পড়বো। স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে যদি শুধু একটা স্প্রিং থাকে, ধরুন এটা এখানে একটা স্প্রিং আটকানো আছে, এরকম করে স্প্রিং আটকানো আছে, এটা স্প্রিং এর ধরে নাও ন্যাচারাল দৈর্ঘ্য, মানে স্বাভাবিক দৈর্ঘ্য। তার মানে হচ্ছে ন্যাচারাল দৈর্ঘ্য বা স্বাভাবিক দৈর্ঘ্য যদি স্প্রিং এর এটা হয়, তাহলে এখানে কোনো রকম কোনো ফোর্স দিইনি, এফ ইকুয়াল টু 0, আমি কোনো ফোর্স দিই। কিন্তু যদি আমি এখানে ফোর্স দিয়ে একে টানি, স্প্রিংটাকে যদি আমি টানার চেষ্টা করি, এইভাবে যদি টানি,
যদি আমি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি করি, এই দিক দিয়ে টেনে দিই, এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করি, তাহলে স্প্রিং যে বাইরের কোনোভাবে কেউ ধরে নাও হাত দিয়ে টেনেছে, এখানে হাত দিয়ে টেনেছি, হাত দিয়ে এদিকে টেনেছি, তাহলে হাতের উপরে স্প্রিং কত বল দেবে এবং কেন দেবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে হাতের ওপরে স্প্রিং কত বল এবং কেন এই বল, কেউ বলতে পারবে? কেউ কেউ কিছু বলছো না? কেউ শুনতে পাচ্ছ কথা আমার? একটু আওয়াজ দাও দেখি। কে এক্স পরিমাণ বল দেবে? কোন দিকে দেবে গো? কে এক্স, একদম তাই। কে এক্স পরিমাণ দেবে বাম দিকে, এই যে ছবি তার তুলনায় বাম দিকে, যদি যদি কে হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক যদি হয়, এটা আমরা পড়েছিলাম। তাহলে এবার দেখো, এবার যদি এই হাতের বদলে, এই হাত যেটা আছে, হাতের বদলে যদি কোনো একটা ভর থাকে, তাহলে সেই ভরের উপর কত বল দেবে? এবার কেন দেবে আগে বলো? কি প্রপার্টির জন্য স্প্রিং, যে বহিস্থ এজেন্ট, তাহলে কি প্রপার্টিটা কি, কোন ধর্মের জন্য? স্থিতিস্থাপকতার জন্য, একদম ঠিক। স্থিতিস্থাপকতা এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য পৃথিবীর সমস্ত পদার্থ চায় সে তার ন্যাচারাল স্বাভাবিক সাইজে, শেপে, আকারে থাকতে। যদি বাইরের কোনো বাহ্যিক বল সেটাকে বাধা দিয়ে বা তার সেই শেপটাকে, দৈর্ঘ্যটাকে, আয়তনটাকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে পদার্থের অভ্যন্তর থেকে একটা বল প্রয়োগ হয়, যে বাহ্যিক বলটা প্রয়োগ হয়েছে তার বিপরীত দিকে, এবং সেটা যে ধর্মের জন্য হয় সেটা কিন্তু হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে জেনারেল প্রপার্টি অফ ম্যাটার। প্রত্যেকটা পদার্থের এই প্রপার্টি আছে, স্প্রিং এরও আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি হাতের বদলে, যদি আমরা এই কেসটাই যদি আমরা দেখি যে হাত আমরা আর ধরছি না, আমরা ধরছি এই স্প্রিংটা, স্প্রিংটার সাথে একটা মাস অ্যাড করা আছে, এম ভরের একটা মাস অ্যাড করা আছে। স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এখানে রিজিড সাপোর্ট আছে। রিজিড সাপোর্ট মানে দৃঢ় একটা সাপোর্ট আছে, যে সাপোর্টটা ফুলে বেরিয়ে যাবে না। এবার আমি এইটাকে যদি খানিকটা স্ট্রেচ করে দিই, খানিকটা যদি আমি স্প্রিংটাকে স্ট্রেচ করে দিই, এক্স পরিমাণ স্ট্রেচ করে দিই এম ভরের বস্তুটার উপর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম ভরের বস্তুটা যতটা সরে গেছে ততটাই অ্যাকচুয়ালি স্প্রিং এর সরণ। এটা যদি এক্স হয়, তাহলে স্প্রিং তার স্থিতিস্থাপকতার জন্য এখানে একটা বল প্রয়োগ করবে, যে বলটা হচ্ছে এফ। এই বলটা কে প্রয়োগ করছে? স্প্রিং প্রয়োগ করছে, স্প্রিং প্রয়োগ করছে। কার উপর প্রয়োগ করছে? এম ভরের বস্তুর উপর। আমাদের সাম্যাবস্থানটা কোনটা? এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থান থেকে যখন ডান দিকে সরিয়ে দিচ্ছি, তখন স্প্রিং কিন্তু বাম দিকে একটা বল প্রয়োগ করছে। আবার ঠিক যদি উল্টোটা করি, যদি আমি একে কম্প্রেস করে দিই স্প্রিংটাকে, ধরুন আরো কম্প্রেস করে দিলাম, এরকম করে দিলাম, তখন সেক্ষেত্রে এই সাম্যাবস্থানের সাপেক্ষে এটা এই দিকে কম্প্রেসড, তাহলে এটা হচ্ছে ইলংগেট, প্রসারিত অবস্থায়, প্রসারিত করা হয়েছে, আর এটাকে সংকুচিত করা হয়েছে। এই দুক্ষেত্রেই কিন্তু স্প্রিং এর আপত্তি আছে, এবং দুক্ষেত্রেই সেই বাহ্যিক যে বলটা থাকবে তার বিপরীত দিকে সে কিন্তু বল প্রয়োগ করবে। তাহলে এক্ষেত্রে স্প্রিং বল প্রয়োগ করবে, এই বরাবর বল প্রয়োগ করবে এফ, এবং সেই এফ এর মানটা আমরা দেখতে পাচ্ছি সরণ যেদিকে তার বিপরীত দিকে। তাহলে এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স, এটা আমরা জানি। তাহলে এফ সমান যদি মাইনাস কে এক্স হয়, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ এ সমান হবে এফ বাই এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ এর জায়গায় এম এ
মাইনাস ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে এই যে কে বাই এম, এই কে যেটা স্প্রিং ধ্রুবক এবং এম যেটা ভর, এই দুটোই হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, দুটোই সরণ ত্বরণের উপর নির্ভর করে না। তাহলে এটা একটা ধ্রুবক। তাহলে যদি এটা ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি? বলো কি বলতে পারি? এ সমান যদি মাইনাস কে বাই এম ইন্টু এক্স হয় এবং এইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে এটা মানে কি? এখানে আমাদের স্টেটমেন্টটা কি আসবে? স্টেটমেন্টে আমরা সবসময় বলবো ত্বরণ, কার ত্বরণ? কার ত্বরণ এখানে? স্প্রিং এর না বস্তুর? ত্বরণটা আমরা কার আলোচনা করছি? বস্তু। বস্তুর যে ত্বরণ, বস্তুর ত্বরণ বা কণার ত্বরণ, তার সাম্যাবস্থা থেকে সরণের, সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটা আমরা বলতে পারি। তার মানে, তার মানে স্প্রিং এ যুক্ত, স্প্রিং এর সাথে যুক্ত এম ভরের বস্তুটি কি করছে বলো তো দেখি? এম ভরের বস্তুটি তাহলে কি করছে? একটু বলো দেখি। তোমরা কেউ বুঝতে পারছো না? একদম তাই, সরল দোল গতি সম্পন্ন করছে। তোরা কি সবাই শুনতে পাচ্ছিস? একটু আওয়াজ দে। একটু প্রত্যেকের একটু গলার আওয়াজ শুনে নি, কে কে আছিস দেখি, শুনতে পাচ্ছি কিনা। হ্যালো 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 হ্যালো। আর ওকে, তাহলে যখন ইন্টারাক্টিভ, মাঝে মাঝে একটু কথা টথা বলো, তাহলে আমার মনে হবে যে আমি বোবার মতন একা বলছি না। কারণ অনলাইনে তো কারো মুখ দেখতে পাই না, আমাদের তো সেরকম বিশাল হাইফাই সিস্টেম নেই সবার মুখ আশেপাশে দেখতে পাবো কে ঘুমাচ্ছে কে ঢুলছে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র একমুখী হয়, তো একটু একটু ইন্টারাক্ট করো, তাহলে একটু ভালো লাগবে। ওকে, তাহলে দেখো, এবার আমরা করব তুলনা। তাহলে এইটা যেটা হয়েছে 1 নম্বর সমীকরণ, এর সাথে আমরা তুলনা করব আমাদের জেনারেল সমীকরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, 2 নম্বর। 1 আর 2 এর যদি তুলনা আমরা করি, সমীকরণ 1 এবং 2 এদের যদি আমরা তুলনা করি, তাহলে আমরা যেটা পাবো তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার যদি কে বাই এম পাই, তাহলে ওমেগা সমান কি পাবো? তাহলে ওমেগা স্কোয়ার সমান আমি পেলাম কে বাই এম। কেটা কি বিজিত? কেটা কি? একদম ঠিক, স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে? কোন একটা স্প্রিংকে যদি তার একক দৈর্ঘ্য আমি বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে সেক্ষেত্রে সেই বাড়ানো বা কমানোর জন্য স্প্রিং এর ভেতর থেকে সেই সংকোচন বা প্রসারণকে আটকানোর জন্য বিপরীত দিকে যে বল প্রয়োগ হবে একক সংকোচন প্রসারণের জন্য, সেটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক। তাহলে এইটা আর এম হচ্ছে বস্তুর ভর। তাহলে এখান থেকে আমরা পেলাম ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম। তাহলে পর্যায়কাল সমান কি পাবো? পর্যায়কাল টি সমান আমরা পাবো
2 পাই বাই ওমেগা, তার মানে 2 পাই √m/k। তাহলে আমরা এমনি এইটাকে তো বলে কৌণিক বেগ। কৌণিক বেগ বা কখনো কখনো একে কৌণিক কম্পাঙ্ক বলে। কৌণিক কম্পাঙ্ক বলে, কিন্তু শুধু কম্পাঙ্ক। এর একক কি? ওমেগার একক কি? ওমেগা হচ্ছে, এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। টাইম পিরিয়ডের একক কি? শুধু সেকেন্ড। আর শুধু যদি তোমাকে কম্পাঙ্ক জিজ্ঞেস করে, তাহলে কম্পাঙ্ক যেটা এন বা এফ, যেটা খুশি লিখো, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t, এবং সেটা ইকুয়াল টু হবে 1/2 পাই √k/m। এর এর একক কি হবে? এর একক হবে 1/সেকেন্ড বা হার্জ। তাহলে যে কোনোটা আমাদেরকে এরকম জিজ্ঞেস করতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার? একটু হ্যাঁ না বলো। হ্যাঁ অথবা না, যেটাই হোক সেটা বলো। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, ওকে, নেক্সট। এই যে আমরা এফ ইকুয়াল টু কে এক্স বলে সলভ করলাম, নেক্সট যদি আমরা দেখি যে এটাকে একটা অল্টারনেটিভ ওয়েতে সলভ করা যায়। কিভাবে? অল্টারনেটিভ ওয়েতে সলভ করাটা কেন আমি করাচ্ছি, তার কারণ হচ্ছে কখনো কখনো এই অল্টারনেটিভ ওয়েতেই তোমাকে সলভ করতে হবে, দেওয়া থাকবে। যেমন ধরে নাও এনার্জি কনজারভেশনের ফান্ডা থেকে। এনার্জি কনজারভেশন মানে কি? টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন মানে হচ্ছে মোট যান্ত্রিক শক্তির ধ্রুবক থাকে, আমরা জানি, সংরক্ষণ। এর ফান্ডা থেকে, এই যে সূত্রটা, এর ফান্ডা থেকে আমরা কিন্তু এই প্রবলেমটাকেও সলভ করতে পারি। কি করে করতে পারি? সেটা হচ্ছে, দেখো, যে আমরা দেখছি, আমরা একটা স্প্রিং, সাপোজ একটা স্প্রিং ধরে নাও, এর এটা এখানের সাথে একটা এম ভরের বস্তু যুক্ত হয়ে আছে, এবং এই এম ভরের বস্তুটা এক্স ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে কোনো একটা দিক দিয়ে, যখন স্প্রিংটা কোনোভাবে স্ট্রেচড হয়ে আছে এক্স পরিমাণ। তাহলে এখানে আমার বাংলা ভাষায় আমি কি লিখবো? একটি স্প্রিং এর সাথে, স্প্রিং এর সাথে এম ভরের একটি বস্তু যুক্ত। এই বস্তুটিকে কিছুটা পরিমাণ, কিছুটা সংকুচিত বা প্রসারিত, প্রসারিত করে ছেড়ে দিলে কোনো এক মুহূর্তে, কোনো এক মুহূর্তে দেখা যায় বস্তুটির বেগ ভি, যখন যখন স্প্রিং এর স্প্রিং এর প্রসারণ এক্স। এবার তোমাকে এইটা বলার পর জিজ্ঞেস করলো যে কণার কম্পাঙ্ক কত? এটা তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তখন ঘাবড়ে যাবে যে এখানে এক্স ভি এত শত জিনিস দিয়েছে। তো এতগুলো জিনিস যখন দেবে, তাহলে নিশ্চয় এটা অল্টারনেটিভ একটা ওয়ে আছে সলভ করার জন্য। যদিও আমি এরপর তোমাদেরকে বলবো যে স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, আর ভর যদি এম হয়, আর যদি হরাইজন্টাল এরকম করে থাকে, তাহলে সব সময় তাদের ফ্রিকোয়েন্সি 2 পাই √m/k হয়।
কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে যখন কমপ্লিকেটেড হয় তখন আমাদের এনার্জি কনজারভেশন করতে হয়। এবার বলো তো দেখি, এখানে এম ভরের বস্তুটা গতিশীল ভি বেগে, আর স্প্রিংটা প্রসারিত এক্স পরিমাণ, তাহলে এখানে কি কি শক্তি রয়েছে মোট? এই প্রবলেমটা প্রত্যেকে বুঝতে পারলে? একটা স্প্রিং কে প্রসারণ করেছি যখন এক্স পরিমাণ, তখন স্প্রিং এর সাথে যুক্ত থাকা যে বস্তু যার ভর এম, তার বেগ তখন আমরা দেখতে পাচ্ছি ভি। এইটুকু ইনফরমেশন দেওয়ার পর স্প্রিং কনস্ট্যান্ট অবশ্যই বলে দিয়েছে কে? যদি বলে দেয়, তারপর যদি তোমাকে কম্পাঙ্ক টম্পাঙ্ক জিজ্ঞেস করে, তাহলে হাউ টু সলভ। তো এখানে কিন্তু ফোর্স ব্যালেন্স করে যেমন আগেরটা করলাম, কখনো কখনো এনার্জি কনজারভেশন করেও আমরা করতে পারি, তাতে ডিফারেন্সিয়েশনে একটু সুবিধা নিতে হয়। তাহলে আমরা দেখবো টোটাল এনার্জি, কণার মোট শক্তি ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তির ফর্মুলা কি বলো? হাফ এম ভি স্কোয়ার। আর এই যে স্থিতিশক্তিটা, এটা স্প্রিং এর, এটা সংস্থার স্প্রিং, স্প্রিং কণাকে টেনে ধরেছে, তাহলে কণা সেই পরিমাণ স্থিতিশক্তিতে সাবজেক্টেড টু, মানে ওই স্থিতিশক্তি কণার উপরেই প্রযুক্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি সংস্থাও লিখতে পারি, সংস্থার মোট শক্তি, এটা হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি হলো। এবার স্থিতিশক্তিটা কোথা থেকে পাবে? এইটা পাবে স্প্রিং থেকে। স্প্রিং এর স্থিতিশক্তির ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। ভেরি গুড। এটা হচ্ছে ই, হচ্ছে টোটাল এনার্জি। এবার আমাকে বলো, এই যে টোটাল এনার্জি, যেখানে ফ্রিকশন নেই, ফ্রিকশনের কথা বলা নেই মানে জোর করে আমরা নিশ্চয় আমাদের নিজের কন্ডিশন আরো খারাপ করব না। তো ফ্রিকশন নেই, এমতো অবস্থায় যদি কেসটা হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল এনার্জি যেটা, সেটা একই থাকবে না আলাদা হবে? আমরা কি দেখেছিলাম, কোন একটা এসএইচএম সম্পন্ন বা কোন একটা সংস্থা যেখানে ফ্রিকশন থাকে না, সেখানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তাহলে এখানে ই হবে কনস্ট্যান্ট অফ টাইম। ই ইজ কনস্ট্যান্ট অফ টাইম, সময়ের সাপেক্ষে এটা হচ্ছে ধ্রুবক। যদি সময়ের সাপেক্ষে ধ্রুবক হয়, তাহলে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? 0 আসবে। তাহলে ডি ডিটি ইকুয়াল টু 0। তাহলে ডি ডিটি যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি ডি ডিটি অফ হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এখানে লিখতে পারি হাফ এম, এটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ ভি স্কোয়ার প্লাস হাফ কে ইন্টু ডিডিটি অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কি বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? তাহলে ভি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে টি এর সাপেক্ষে? যদি আমি বলি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তখন কি হয় গো? বাকি 2x হয়। কিন্তু এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যদি আমি টি এর সাপেক্ষে করি, তখন প্রথমে 2x হবে, কিন্তু তারপর টি কে আবার এক্স এর সাথে সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তারপর ডিএক্স ডিটি হবে। এটা কি করে হয়? এটা কি করে হয়? এটাকে আমরা বলতে পারি ডিডিটি অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি ইন্টু ডিএক্স স্কোয়ার ডিএক্স, এটা বলতে পারি। সিমিলারলি ভি এর ক্ষেত্রেও তাই হবে, এক্স এর ক্ষেত্রেও তাই হবে। তো আমরা দেখি কি হয়। এই ইকুয়েশন থেকে নেক্সট পেজে আমরা লিখি। দেখো, হাফ এম ইন্টু ডিডিটি অফ ভি স্কোয়ার প্লাস হাফ কে ডিডিটি অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম, ভি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2v, কিন্তু ভি এর সাপেক্ষে করিনি,
টি এর সাপেক্ষে করেছি তাই একটা ডিভিডিটি থাকবে, প্লাস হাফ কে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, কিন্তু এক্স এর সাপেক্ষে করিনি, টি এর সাপেক্ষে করেছি তাই একটা ডিএক্স ডিটি থাকবে, সমান হচ্ছে 0। এবার দেখো তো এই ডিভিডিটি কে চিনতে পারছো কিনা? ডিভিডিটিটা কি? ত্বরণ এ। আবার ডিএক্স ডিটি কে চিনতে পারছো কিনা দেখো তো, এইটা কি ডিএক্স ডিটিটা? তাহলে ভি। তাহলে বসিয়ে দাও। আর তার সাথে সাথে এই দুই দুই গুলো অবাঞ্ছিত যেগুলো পড়ে আছে তাদেরকে কেটে দাও। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এম ভি, আর এটা হচ্ছে এ প্লাস এখানে পাচ্ছি কে ইন্টু এক্স ইন্টু ভি ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি কমন নিতে পারো ভি। ভি কমন নিলে এখানে পড়ে থাকবে এম এ প্লাস কে এক্স সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ভি তো নট ইকুয়াল টু 0, ভি দেওয়া আছে, ভি 0 নয়। তাহলে এম এ সমান হচ্ছে মাইনাস কে এক্স, বা এম এ প্লাস কে এক্স সমান হচ্ছে 0। তাহলে এম এ সমান মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আর কে আর এম কনস্ট্যান্ট বলে এটা হচ্ছে ধ্রুবক, তাই আমরা লিখতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যার জন্য তোমরা ওই গাল ভরা কথাটা লিখবে, সরণ ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাই কণাটি সরল দোল গতি সম্পন্ন করছে। করার পরে আমরা তুলনা করব, তুলনা করার পরে আমরা যা পেয়েছিলাম আগে তাই আবার পাবো। কি পাবো? ওমেগা স্কোয়ার সমান আমরা পাবো কে বাই এম, এবং ওমেগা সমান আমরা কি পাবো? রুট ওভার অফ কে বাই এম। তাহলে এন সমান কি পাবো? এন সমান আমরা জানি ওমেগা বাই 2 পাই, তার মানে 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম পাবো। আর টাইম পিরিয়ড সমান আমরা কি পাবো? সেটা সমান আমরা জানি 1/n, তার মানে আমরা পাবো 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এই পর্যন্ত কি ক্লিয়ার হলো না মাথার উপর দিয়ে গেল? অমর্ত্য, দীপাঞ্জন, প্রিয়ন্তন, প্রিয়ন্তনের গলা শুনতে পেলাম না। আর কে কে আছিস? অঙ্কিত, তহিদুল, বুঝতে পারছি তো? একটা অল্টারনেটিভ ওয়ে বললাম, কারণ বুঝতে পারবে যখন আমি কিছু কিছু অঙ্ক দেবো এরপরে, সেগুলো বুঝতে পারবে। এই একটু কি বলতো, একটু এক্সট্রা যদি শিখে রাখো, এগুলো দেখো ইলেভেনের রেজাল্টের জন্য, বা ইলেভেনের রেজাল্ট কি হবে না হবে, 100-তে 100 পেলে না কত পেলে, 80 পেলে 70 পেলে, সেটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু সহজ কোশ্চেনে 100-তে 100 পাওয়ার চেয়ে কঠিন প্রিপারেশন নিয়ে একটু কম নাম্বার পাওয়া পেলে অসুবিধা নেই, পরে তোমার কিন্তু কাজে লাগবে। এনিওয়ে, এবার আমরা দেখব যে এক্ষেত্রে কি আমরা কোনো অ্যাপ্রক্সিমেশন ধরেছি। এক্ষেত্রে কি অ্যাপ্রক্সিমেশন আমরা ধরেছি, কোন জিনিস আমরা বাদ দিয়েছি। এই যে আমরা স্প্রিং মাস প্রবলেমটা করলাম, সেই স্প্রিং মাসের প্রবলেমে খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কি জিনিস ধরে নিয়েছি, বা কোন জিনিসকে আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরিনি, বাদ দেব বলে ধরে নিয়েছি, তারা কারা? 1 নাম্বার হচ্ছে ঘর্ষণ নেই, ভেরি গুড। আর 2 নাম্বার হচ্ছে কি বলতো, কেউ বলতে পারবে বুদ্ধি করে? এই যে সিস্টেমটা আমরা দুটো প্রসেসে আলোচনা করলাম, সেই সিস্টেমের মধ্যে আমরা বললাম এটা স্প্রিং এ স্প্রিং ধ্রুবক কে, আর এটা বস্তুর ভর এম, ঘর্ষণ নেই, এটা তো প্রথম বলে দিলাম ঘর্ষণহীন সারফেস। আর কি কিছু আমরা না বলে বলে না বলে বলেই ধরে নিয়েছি? মনে মনে কি নিজেদের অধিকার মনে করেছি? সেটা কি? আর একটা জিনিস আমরা ধরে নিয়েছি,
না, অভিকর্ষ অভিকর্ষ তোমার এইদিকে কাজ করবে mg, তার সাথে এই গতিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, সুতরাং অভিকর্ষের কোনো প্রভাব থাকবে না। আর গেস করো। আর কি হতে পারে? ভেরি গুড। এই স্প্রিংটাকে আমরা ভরহীন ধরে নিয়েছি, স্প্রিংটিকে ভরহীন ধরে নিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্প্রিং যদি ভরযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কেস কেঁচড়ে যাবে, এত সিম্পল হবে না। তখন কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা ক্যালকুলেশন, যেটা তোমরা যদি ফিজিক্স নিয়ে পরবর্তীকালে পড়ো তাহলে সেখানে ডেরিভেশনে তোমরা পাবে। তাহলে স্প্রিং যদি, আমি খালি ইকুয়েশনটা তোমাদেরকে লিখে দেবো, আমি খালি তোমাদেরকে জানাবো যে এখানে কিন্তু স্প্রিংকে আমরা সারা জীবন ভরহীনই ধরেছি। যেটা প্রথম যখন আমি গ্র্যাজুয়েশনে পড়তে গিয়ে জানতে পারি যে স্প্রিং এর ভর থাকলেও কিছু একটা হয়, আমি অবাক হয়ে গেছিলাম যে মানে কেউ বলেইনি যে স্প্রিং এর ভর থাকলে কি হবে। তাহলে এখানে কিন্তু আমরা ধরেছি স্প্রিংকে আমরা ভরহীন ধরেছি। তাহলে স্প্রিং এর যদি ভর থাকে তাহলে কি হবে? ইকুয়েশন লিখবো, আমি প্রমাণ করাবো না। মনে রাখার জন্য তোমাদেরকে জাস্ট বলার জন্য, স্প্রিং এর যদি ভর থাকে, ধরে নাও বস্তুর ভর, বস্তুর ভর হচ্ছে এম, আর স্প্রিং এর ভর ধরে নাও, স্প্রিং এর ভর ধরে নাও m1, কথার কথা। তাহলে ভরযুক্ত স্প্রিং, ভরযুক্ত স্প্রিং হলে খুব আলাদা কেন হবে ঠান্ডাটা আমি তোমাদেরকে বলবো। এক্সাক্ট ক্যালকুলেশন জানার তোমাদের কোনো দরকার নেই। এখানে হচ্ছে এম ভরের মাস, এটা হচ্ছে এম ভরের মাস, আর এটা হচ্ছে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এর ভর হচ্ছে m1। তখন এদের কম্পাঙ্ক হয় বা টাইম পিরিয়ড, যেটা আমরা লিখলাম 2π√, m/k, সেটা হয় 2π√, এই বস্তুর ভর m, আর স্প্রিং এর যে ভরটা হয় সেটা m1/3/k হয়। কেন আমাকে জিজ্ঞেস করবে না, জাস্ট যদি মনে থাকে ইজ গুড, না মনে থাকে ভুলে যাও। কিন্তু মনে রেখো, স্প্রিং এর যদি ভর থাকে ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট হয়। কেন হয় তার কারণ হচ্ছে, যদি ভরহীন স্প্রিং হয়, এবার আমি তোমাদেরকে ফিজিক্সটা বলি, ঠান্ডাটা কি, ঠান্ডা হচ্ছে যদি ভরহীন হয়, ভরহীন যদি হয় তাহলে কি সর্বত্র একই থাকবে, কেউ বলতে পারবে? কোন একটা স্প্রিং বা স্ট্রিং বা তার, সেটা যদি ভরহীন হয় তাহলে কোন জিনিসটা সর্বত্র একই থাকে? ভেরি গুড, টান সর্বত্র একই থাকে। এটা আমরা অনেকবার বলেছি যখন আমরা নিউটন লস অফ মোশন পড়েছিলাম। সব জায়গায় টি 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 লিখেছি, কারণ কি? ভরহীন বলে, অপ্রসার্য বলে। ওই কথাগুলো এমনিই বই লেখা থাকে না, কিন্তু যদি ভরযুক্ত হয় তাহলে এখানে টান কি? এখানে টান হচ্ছে স্প্রিং এর বল, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল, স্প্রিং কর্তৃক প্রযুক্ত প্রত্যানয়ক বল। স্প্রিং যে প্রত্যানয়ক বলটা দিচ্ছে সেই বলটা। তো যদি ভর থাকে, ভর যুক্ত হলে এই যে এফ যেটা তুমি ধরছো, সেটা স্প্রিং এর মধ্যে সব জায়গায় একই রকম থাকবে না। সেজন্য স্প্রিং এর উপর একটা আলাদা রকম নন ইউনিফর্ম ইফেক্ট পড়বে। তাই স্প্রিং এর ভর আমরা ডাইরেক্ট m1 বলে যোগ করতে পারবো না, সেটা একটা কমপ্লিকেটেড ক্যালকুলেশন দিয়ে বেরোয়, যেটা মোটামুটি m+m1/3 হয়। তখন এই এফ সর্বত্র একই থাকে না। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, তো এটা জাস্ট ইনফো, একটা তোমাদেরকে ইনফরমেশন আমি দিলাম। নেক্সট, নেক্সট হচ্ছে, ধরে নাও স্প্রিং এর সমবায় আছে।
স্প্রিং এর সমবায় আছে। আমরা জানি সমবায় মানে শ্রেণী সমবায় হয়, শ্রেণী সমবায় হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিরিজ কানেকশন। আমরা জানি সমান্তরাল সমবায় হয়, যেটা আমরা ইংরেজিতে বলি প্যারালাল কানেকশন। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ রেজিস্ট্যান্স দিয়ে করেছো। আর একটা হয় মিক্সচার, মিশ্র সমবায়, যেটাকে আমরা বলি মিক্সড। দেখো, শ্রেণী সমবায়ে ধরে নাও দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং আর একটা স্প্রিং, দুটো স্প্রিং আছে, তারপর আমি ভরটাকে অ্যাড করেছি। তাহলে আমাকে বলো তো দেখি, যদি স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ে তাহলে তার কে কমে না বাড়ে? এটা K1, এটা K2, এটা M। এবার কিন্তু আবার আমরা ধরে নিলাম ভরহীন, কারণ ভর ধরলে মুশকিল হবে ক্যালকুলেশনে, ওই M/3 যোগ করতে হবে, ওটাকে আমরা আপাতত ধরছি না। শ্রেণী সমবায়ে দুটো স্প্রিং একটার পরে আরেকটাকে কানেক্ট করে দেওয়া হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, দুটো স্প্রিংকে যদি আমরা একটার পর আরেকটা কানেক্ট করে দিই, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বেড়ে যাবে। এবার দৈর্ঘ্য বেড়ে গেলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বাড়বে না কমবে? যদি দৈর্ঘ্য বেড়ে যায়, কেন কমবে বলো? না, এই যে এক্স যেটা তুমি বললে সেটা কিন্তু দৈর্ঘ্য নয়। এই যে এক্স যেটা বলেছো, যে বলো, একজন বললো দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তাহলে দুটোই আমি বলি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে লেংথ বাড়লে, নেক্সট পেজে আমি বলছি, লেংথ বাড়লে, এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের গ্রুপে, মানে পড়াতে গিয়ে আলোচনা করেছিলাম। স্প্রিং এর স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বাড়ে না কমে? দ্যাট আই হ্যাভ ডিসকাসড। তাতে একজন বলল কমে, একজন বলল নির্ভর করে না। কমে যেটা বলা হয়েছে, তাতে বলা হয়েছে এক্স ইকুয়াল টু এফ বাই, সরি, কে ইকুয়াল টু এক্স বাই কে, এফ বাই এক্স। তাহলে এক্স যদি বাড়ে তাহলে কে কমবে। দিস ওয়াজ রং। এই এই কনসেপ্টটা কিন্তু ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে এক্স কিন্তু দৈর্ঘ্য নয়, এক্স হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, বা এক্স হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এটা কিন্তু দৈর্ঘ্য নয়, এটা টোটাল দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণ। এটা কিন্তু দৈর্ঘ্য নয়। আর নির্ভর করে না যেটা বললে, সেটা কিন্তু একদম ভুল। তাহলে আমাদের জানতে হবে স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়। স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়? একক দৈর্ঘ্য বৃদ্ধিতে বা হ্রাসে, একক দৈর্ঘ্য বৃদ্ধিতে বা হ্রাসে কি হবে? মানে অভ্যন্তরীণ, সৃষ্ট অভ্যন্তরীণ বল, সৃষ্ট প্রত্যানায়ক বল। এবং এটাকে ক্যালকুলেট করা হয় বাহ্যিক প্রযুক্ত বল দ্বারা। কারণ বাইরে থেকে যে বল তুমি প্রয়োগ করবে, তার সমানই কিন্তু প্রত্যানায়ক বল সৃষ্টি হবে। তা তুমি বলো, একটা এইটুকু পারা তা স্প্রিং আর একটা এত এত বড় স্প্রিং, কোনটার এর এক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করব, এরও এক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করব, কোনখানে তোমাকে বল বেশি দিতে হবে? একটা ছোট স্প্রিং কে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করবে, আর একটা 1 কিলোমিটার দৈর্ঘ্যের স্প্রিং কে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করবে। হুইচ ওয়ান ইজ ইজিয়ার? তাহলে ইজিয়ার মানে কম লাগবে, তার মানে এটা হচ্ছে টাফার। যদি আমি এটা সেম ডিস্টেন্স বলি, 1 ইউনিট যদি বলি,
এটা যদি আমি 1 ইউনিট বলি তাহলে এটা ইজিয়ার। তার মানে ইজিয়ার মানে কে লেস, টাফার মানে কে হাই। তার মানে জানি কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেংথ। কে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু লেংথ, এটা আমরা পড়াশোনা করেছিলাম। এবার আমাদেরকে বলো যে যদি কে ইনভার্সলি প্রপোর্শনাল টু লেংথ হয় তাহলে দুটো স্প্রিংকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তাদের কে কমবে না বাড়বে? এখান থেকে বলো দুটি স্প্রিংকে শ্রেণীতে জুড়লে তুল্য কে বাড়বে না কমবে? বলো দীপাঞ্জন, বলো। এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ফর্মুলা কি হয়? শ্রেণীতে যুক্ত করলে ফর্মুলা কি হয়? শ্রেণীতে যুক্ত করলে ফর্মুলা কি হয়? কে বলতে পারবে? এটা কি আমি ক্লাসে করাইনি? এটা হয় 1 বাই কে সমান 1 বাই কে 1 প্লাস 1 বাই কে 2। এই প্রুফটা এই প্রুফটা ক্লাসে আমি করিয়েছি, হ্যাঁ কি না আগে বলো, তারপর আমি ক্লাস নেক্সট এগোবো। ইয়েস অর নো? করেছিলাম তো। আর সবাই কে ওয়ান কে টু দিয়ে করাইনি? কে ওয়ান কে টুর অঙ্ক করনি তোমরা? এনিওয়ে, ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো, শ্রেণী এ একটা স্প্রিং আর কে ওয়ান, এ একটা স্প্রিং, তার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে টু। এখানে রিজিড সাপোর্ট, এখানে আমি ধরে নাও এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, তাতে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো x1 আর এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো x2। তাহলে ইকুইভ্যালেন্ট যেটা হবে, যেটা তুল্য স্প্রিং হবে, তার যদি তোমার এটা হয় কে, তাহলে তার উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে তোর দৈর্ঘ্য প্রসারণ কত হবে? x1 প্লাস x2। কারণ একটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে x1, আরটার পেয়েছে x2। যদি আমি এফ বল প্রয়োগ করি, তুল্য যাকে ভাবছি, তুল্য যে স্প্রিং, তাতে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে তুল্য যেহেতু, তাহলে তারও প্রসারণ হবে x1 প্লাস x2। তাহলে দেখো, এখানে যদি ফোর্স এফ হয় তাহলে এখানে ফোর্স কত হবে? কেউ বলতে পারবে? এখানে যদি ফোর্স এফ হয় এখানে ফোর্স কত হবে? শ্রেণীর এক এন্ডে যদি ফোর্স দিই এফ, তাহলে এই কে টু তে যদি ফোর্স দিই এফ, তাহলে কে ওয়ান স্প্রিং এর ডান দিকে কত ফোর্স লাগবে?
কেন? একদম তাই। স্প্রিং এর ভর বলে দেওয়া হয়নি। এত লেট কেন হবে তাহলে বলতে? বি কনফিডেন্ট, নাহলে কিচ্ছু করতে পারবে না। দিস উইল বি এফ। হাজার হাজার বার বলা হয়েছে কোন স্প্রিং, তার যাই হোক না কেন, তার যদি ভর না থাকে, তার প্রতিটি বিন্দুতে টেনশন একই থাকে। আমি কাউকে যদি কোনো বল দিয়ে টানি, সো দিস ইজ দ্য টেনশন ফোর্স, এবং সেটা কিন্তু প্রতিটা বিন্দুতে একই থাকবে। এবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি, ইকুয়েশন লিখি, এটার জন্য ইকুয়েশন লিখবো, এটার জন্য ইকুয়েশন লিখবো, এটার জন্য ইকুয়েশন লিখবো, তাহলে কি পাবো দেখি আমরা। তাহলে এই প্রথমটার জন্য আমরা পাবো এফ ইকুয়াল টু হচ্ছে k1x1। দ্বিতীয়টার জন্য আমরা পাবো এফ, সেই সেম এফ ইকুয়াল টু k2x2। ইকুইভ্যালেন্টের জন্য পাবো এফ সমান আমি পাবো k ইন্টু x1 প্লাস x2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x1 সমান হচ্ছে এফ বাই k1, কারণ এখানে x1 প্লাস x2 আছে। এখানে আমরা লিখতে পারি x2 সমান এফ বাই k2, আর এখানে আমি লিখতে পারি এফ বাই k সমান x1 প্লাস x2। তাহলে এখানকার x1 এর ভ্যালু এখানে পুট করো, এখানকার x2 এর ভ্যালু এখানে পুট করো, তাহলে কি পাবে? এফ বাই কে সমান এফ বাই k1 প্লাস এফ বাই k2। তাহলে আমরা দেখব এখানে এফ বাই k সমান এফ বাই k1 প্লাস এফ বাই k2। এফ এফ কেটে গেল, তাহলে 1 বাই k সমান 1 বাই k1 প্লাস 1 বাই k2। তাহলে k সমান, যেমন রোধের ক্ষেত্রে হয়েছিল সমান্তরাল সমবায়ে, স্প্রিং এর ক্ষেত্রে সেরকম হচ্ছে শ্রেণী সমবায়ে তাই হয়। আর সমান, এই যদি এরকম 1/1 অনন্যকের যোগফলের সমান হয়, তবেই তো কে আমার ছোট হবে। এক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? এক্ষেত্রে আমরা দেখতে পাবো k1 এবং k2, এই k এর ভ্যালু k1 এবং k2 উভয়ের চেয়েই ছোট। তবেই তো আমি জাস্টিফাই করতে পারবো যে দুটো স্প্রিং যদি আমি জুড়ে দিই, তাহলে দৈর্ঘ্য বাড়লো। দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে অবশ্যই ইকুইভ্যালেন্ট কে বা তুল্য কে যেটা, সেটা কমবে। এটা কমবে, অবশ্যই কমবে। আর কমতে গেলে k1 প্লাস k2 তো আমি কোনোদিন বলবো না, কারণ অ্যাড করলে তো অবশ্যই বাড়ছে। তাহলে অনলি অপশন হচ্ছে অনন্যকের যোগফল সমান হবে ডাইরেক্ট যোগফল নয়। নাও আমরা চলে যাচ্ছি সমান্তরালে। সমান্তরালে কি হয়? এইখানে একটা রিজিড সাপোর্ট আছে, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে। দুজনের স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, একজনের k1 আর k2। এবার এই দুজনেই একটা ভরের সাথে কানেক্টেড বা একটা জায়গা আটকানো, এটাও রিজিড সাপোর্ট। দুজন রিজিডলি আটকানো, মানে এই দুজনের রিজিডলি কানেক্টেড, দে আর কানেক্টেড। এইবার আমি কি করেছি, এখানে ফোর্স দিয়েছি, এফ ফোর্স দিয়েছি। তাহলে এবার বলো, সমান্তরালে যদি থাকে, এফ ফোর্স যদি আমি দিই, তাহলে এই দুটো স্প্রিং এর কি সমান হবে? হতেই হবে কি সমান? ওখানে যেমন টান, দৈর্ঘ্য বৃদ্ধিটা ভেরি গুড। ওখানে যেমন টান সমান হলো, ফোর্স সমান হলো, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হবে, উভয়ের ক্ষেত্রে এক্স, যেটা তোমরা এক্স কে দৈর্ঘ্য বলছিলে, এক্স হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই এক্সটা উভয়ের ক্ষেত্রে সমান হবে। উভয়ের ক্ষেত্রে সমান। তাহলে উভয়ের ক্ষেত্রে যদি এক্স সমান হয়, আর দুজনের যদি স্প্রিং কনস্ট্যান্ট আলাদা হয়, তাহলে যার স্প্রিং কনস্ট্যান্ট বেশি, তার বেশি বল লাগবে না কম বল লাগবে? কথাটা বুঝতে পেরেছো প্রত্যেকে? যে উভয়েরই যদি দৈর্ঘ্য বৃদ্ধি একই পরিমাণ হয়, তাহলে যার স্প্রিং কনস্ট্যান্ট বেশি, তাকে বেশি ফোর্স লাগবে। আর যার স্প্রিং কনস্ট্যান্ট কম, তাকে কম ফোর্স লাগবে। তার মানে আমরা দেখতে পেলাম, যদি স্প্রিং গুলোর মধ্যে স্প্রিং কনস্ট্যান্ট আলাদা হয়, তাহলে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে দুজনের উপর কিন্তু আলাদা আলাদা বল প্রয়োগ করতে হবে। তার মানে
এখানে যে আমি এফ ফোর্সটা দিয়েছি সেটা আলাদা আলাদা মানে ক্রিয়াশীল হবে। এখানে হবে F1, এখানে হবে F2, so that দুজনের x সমান হয়। এরও x, তার মানে এর জন্য আমি লিখব F1 equal to K1 into x, এর জন্য আমি লিখব F2 equal to হচ্ছে K2 into x। আর যে ইকুইভ্যালেন্ট তুল্য যেটা, তার জন্য আমি কি লিখব? তুল্যর জন্য একটাই স্প্রিং ধরবো, একই দৈর্ঘ্যের ধরবো, তার কে দিব, তার উপরে আমি এফ ফোর্স দেবো। এদের যেহেতু প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট হয়েছে, এরও হয়েছে এক্স, এরও হয়েছে এক্স, তাহলে এই তুল্যরও হবে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট। তাহলে এর জন্য ইকুয়েশন কি লিখবো গো? এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স। তাহলে এই যে এফ, এই যে এফ, এই যে F1, এই যে F2, এদের মধ্যে সম্পর্ক কি? এফ সমান এই যে এফ ফোর্স, F1 প্লাস F2, কারণ ওই ফোর্সটাই দুটো ভাগে ভাগ হয়েছে, ওই ফোর্সটাই আমার দুটো ভাগে ভাগ হয়েছে। তাহলে এবার লেখো, এফ এর মান জানো, F1 এর মান জানো, F2 এর মান জানো, বসাও। তাহলে এখানে পাবো কে এক্স সমান K1 এক্স প্লাস K2 এক্স, এক্স 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 সব কেটে গেল, তাহলে কে সমান K1 প্লাস K2। তার মানে এটা টাফ। দুটো স্প্রিং কে যদি জুড়ে দেয়, তাদের যদি দৈর্ঘ্য বৃদ্ধি করতে বলে একসাথে, ইট ইজ টাফ। যেহেতু টাফ, সেহেতু স্টিফ, যেহেতু স্টিফ, তাই তার ফোর্স কনস্ট্যান্ট বেশি। এই যে ফোর্স কনস্ট্যান্ট দিয়ে, বল ধ্রুবক দিয়ে বোঝানো হয় যে কোন একটা স্প্রিং কতটা স্টিফ। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? এখান থেকে আমরা শিক্ষা পেলাম শ্রেণীতে, শ্রেণীতে ইজিলি দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস করা যায়, করা যায়। যার ফলে, যার ফলে তুল্যকে কমে। আর ফর্মুলা কি? কে সমান K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। আর কি বুঝলাম? আর বুঝলাম সমান্তরালে, সমান্তরালে একসাথে বাঁধা থাকে, একসাথে বাঁধা থাকে, যার ফলে, যার ফলে টাফ টু ইলংগেট, টাফ টু ইলংগেট অর কম্প্রেস, ওটাকে কম্প্রেস করতে বা ইলংগেট করতে শক্ত। তাই টাফ যদি হয়, তার মানে এটা হচ্ছে বেশি স্টিফ। শক্ত, তার মানে বেশি কে ভ্যালু, কে এর ভ্যালুটা বেশি, এটা বেশি স্টিফ, স্টিফার। এক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়ালো? কে সমান K1 প্লাস K2। তাহলে আমরা এখানে লিখতে পারি আরেকটা জিনিস, যেটা অনেক সময় বলা হয় স্প্রিং ধ্রুবককে, স্প্রিং ধ্রুবক যেটা, মানে স্প্রিং কনস্ট্যান্ট যেটা, এই স্প্রিং কনস্ট্যান্টকে কখনো কখনো স্টিফনেস কনস্ট্যান্টও বলা হয়। বাংলা মানেটা কিন্তু আমার আপাতত মনে নেই। স্টিফনেস কনস্ট্যান্ট বলা হয়, কারণ কে কতটা স্টিফ, স্টিফ মানে কাকে ইলংগেট করা টাফ হলে হচ্ছে স্টিফ। যার কে যত বেশি সে তত বেশি স্টিফ। তাহলে কে এর মান যত বেশি, তত বেশি স্টিফ। ওকে, তাহলে এবার বলো, এবার আমাদের বলো, যদি আমরা কোশ্চেন লিখি এরকম, যে একটা স্প্রিং আছে, আর একটা স্প্রিং আছে, এর হচ্ছে কে, এর হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে, এর হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে। এবার এর সাথে একটা এম ভর আমি দিয়ে দিলাম, নিয়ে একে একটা তলে ছেড়ে দিলাম, হালকা অসিলেট করে ছেড়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে, ওমেগা কত হবে, বা টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ডের আমাদের ফর্মুলা কি ছিল? টি সমান 2 পাই √অফ এম বাই কে।
2 পাই রুট ওভার অফ m বাই কে। তাহলে এখানে যদি m ভর হয় তাহলে এখানে ফর্মুলাটা কি হবে গো? এখানে হবে 2 পাই রুট ওভার অফ m বাই কে ইকুইভ্যালেন্ট। তুল্য কে, দুখানা কে আছে, তাহলে এদের দুজনের তুল্য কে কি হবে? যদি তুল্য স্প্রিং লাগিয়ে দাও তাহলে তুল্য কেটা কত হবে গো? দুজনেই যদি কে হয় তাহলে কে ইকুইভ্যালেন্টের সিরিজে ফর্মুলা কি? k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। তাহলে k বাই 2 হবে না? তাহলে এখান থেকে আমরা বসাবো t সমান 2 পাই রুট ওভার অফ m বাই k বাই 2। তাহলে k উপরে 2, এটা হবে অ্যান্সার। যদি কেউ বলে সিরিজে আছে তাহলে কি হবে? এটা সিরিজে, শ্রেণীতে যদি থাকে। নেক্সট কোশ্চেন, ধরে নাও এরকম আছে, এরকম আছে, এইখানে একটা m ভরের বস্তু আছে আর তাকে এই ফ্রিকশনলেস মাটির উপর ছেড়ে দেওয়া হয়েছে, অসিলেট করতে দেওয়া হয়েছে এখানে। এটাও কে, এটাও কে, আর এটা রিজিড সাপোর্ট। তাহলে এখানে ওমেগা কত হবে? টি কত হবে এখানে? টি 2 পাই রুট ওভার অফ, আমাদের ফর্মুলা কি? m বাই কে ইকুইভ্যালেন্ট। এখানে কে ইকুইভ্যালেন্ট কত হবে? সমান্তরালে কে কি হয়? হ্যাঁ, 2k, কে প্লাস কে পাতি, তাহলে 2k, কারণ টাফ, দ্বিগুণ টাফ। তাহলে এখানে টি সমান হবে 2 পাই রুট ওভার অফ m বাই 2k, এটা হবে। এবার কোশ্চেন এরকম যদি দেয়, এখানে ধরো না একটা স্প্রিং আছে, এখানে একটা ভর আছে m ভরের, আবার এখানেও একটা স্প্রিং আছে, এ আছে, স্প্রিং আছে, এটা k1, এটা k2, এটা m ভরের বস্তু। যদি এটাকে মধ্যেখানে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? না, তোমার আর সব বার করে নি সব পরপর। এইখানে কত হবে? এইটা দেখো, এইটা হচ্ছে রিজিড, এটাও রিজিড, তাহলে এইটা আর এইটাতে একই জিনিস। তাহলে এ যে সারফেস, বি যে সারফেস, দুটো একই সারফেস, একই রকম জিনিস। তাহলে এইটা আর এইটা দুটো ইকুইভ্যালেন্ট কেস। কেউ কেউ কি বুঝতে পারলো না? বুঝতে পারলো না? তুমি এই রিজিড যেটা আছে, এই রিজিডটা তো এইদিকেও থাকতে পারে। তার মানে এখানে যেহেতু রিজিড, এইদিকে যেহেতু যাওয়ার রাস্তা নাই, এদিকে যাওয়ার রাস্তা নাই, এর ক্ষেত্রেও তাই। এইদিকে যাওয়ার রাস্তা নাই, এদিকে যাওয়ার রাস্তা নাই, এটা ভেঙে যদি আমি ওইদিকে দিয়ে দিই তাহলে যা হবে তাই। তাহলে এক্ষেত্রেও, এক্ষেত্রেও k1 এবং k2 স্প্রিং দুটি, এক্ষেত্রেও স্প্রিং দুটি সমান্তরালে আছে। কারণ তাদের দুই পাশের কন্ডিশন একই। কারণ তাদের দুই পাশের কন্ডিশন একই। একদিকে, একদিকে m ভর আর অন্যদিকে কি? অন্যদিকে রিজিড সাপোর্ট, দৃঢ় সাপোর্ট রয়েছে, সেদিক থেকে বেরোতে পারবে না। তার মানে দুজনের দুই দিক যদি একই হয়, দুই পাশের কন্ডিশন যদি একই হয়, তাহলে আমরা বলতেই পারি তারা সমান্তরালে আছে। তাই এই যে দুই পাশের কন্ডিশন যদি একই হয়, তাহলে এই কন্ডিশনের জন্য আমরা বলতে পারি, ভাবতে পারি বা বলতে পারি কন্ডিশনটা এমন হবে যে দুটি স্প্রিং, অতএব দুটি স্প্রিং সমান্তরালে আছে। তাহলে কিরকম কেস দেখালাম? এইদিকে রিজিড, এইখানে স্প্রিং, এইখানে ভর,
এইখানে স্প্রিং, এইখানে রিজিড, আর এইখানে মাটি, আর এ করবে এখানে অসিলেশন। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি আমাদের? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে ইকুইভ্যালেন্ট। কে ইকুইভ্যালেন্টের জন্য কি হবে? এক্ষেত্রে কি হবে? কে ইকুইভ্যালেন্ট সমান্তরালে যদি থাকে, তাহলে কে ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে কি হবে? সমান্তরালে থাকলে পাতি কে ওয়ান প্লাস কে টু। তো দাও বসিয়ে, তাহলে টি সমান হবে 2 পাই রুট ওভার অফ এম বাই কে ওয়ান প্লাস কে টু। তাহলে এখানে হলো তুল্য। এবার এই জিনিসের সাথে আমরা আবার গুলিয়ে ফেলি আরেকটা জিনিস। নেক্সট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা কন্ডিশন বসাবো সেটার সাথে আমরা গুলিয়ে ফেলি। তাহলে নেক্সট এটা কি? নেক্সট এরটা হচ্ছে যে একটা এরকম সারফেস আছে, সেখানে দুটো ভর আছে দুই দিকে, একটা m1 ভর আর একটা m2 ভর। এদের দুজনের মধ্যেখানে একটা আমরা স্প্রিং জুড়ে দিয়েছি, কে তার বল ধ্রুবক, নিয়ে একজনকে ঠোকা মেরে দিয়েছি, একজনকে অল্প ঠোকা দিয়েছি এখানে, বা হালকা কম্প্রেস করে ছেড়ে দিয়েছি। তাহলেও কিন্তু এখানে একটা অসিলেশন হবে। এখানে একটা দুটো ভর মিলে অসিলেশন হবে। দুটো ভর কাছে আসবে, দূরে যাবে, কাছে আসবে, দূরে যাবে, কাছে আসবে, দূরে যাবে। এখানে একটা কম্পাঙ্ক হবে। এই কম্পাঙ্কটা ক্যালকুলেশনটা তোমাদের করার প্রয়োজন নেই, যদি করতে চাও করতে পারো, হোমওয়ার্ক আমি অফলাইনে বুঝিয়ে দেবো। কিন্তু মনে রাখবে এখানে আগের কেসটা কি ছিল? আগের কেসটা কি ছিল? আগের কেসটার থেকে অনেক জায়গায় আমি দেখেছি এরকম করে প্রবলেম পড়লে লোকজন ফর্মুলায় গন্ডগোল করে ফেলে, শর্তে গন্ডগোল করে ফেলে। এখানে ছিল রিজিড, রিজিড একটি ভর, এখানে একটি ভর, দুই দিকে রিজিড। এখানে প্রবলেমটাই কিন্তু আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে দুটি ভর একটি স্প্রিং, আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে নো রিজিড সাপোর্ট, কোন রকম কোন রিজিড সাপোর্ট নেই। এক্ষেত্রে ফর্মুলা হয় কি? এক্ষেত্রে ফর্মুলা হবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ মিউ বাই কে। এই মিউটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট মাস বা রিডিউসড মাস। এখানে যেমন ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করেছিলাম, এখানে টি ইকুয়াল টু বলেছিলাম 2 পাই রুট ওভার অফ এম বাই কে ইকুইভ্যালেন্ট বলেছিলাম। এখানে হচ্ছে মিউটা হচ্ছে, এখানে মাসটা চেঞ্জ হয়ে গেল, মিউ হয়ে গেল। কি হবে সেটা? মিউ হচ্ছে রিডিউসড মাস বা অর ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট অনেক সময় বলে না, কারণ ইকুইভ্যালেন্ট মাসের আবার আলাদা একটা ফান্ডা আছে রিলেটিভিস্টিক, সেজন্য রিডিউসড মাস বলা হয়। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কি করে আসে না আসে কিছু কিছু জিনিস কখনো কখনো অল্প স্বল্প মনে রাখতে হয়। সামান্য জিনিস মনে রাখলে প্রচুর প্রচুর জিনিস কিন্তু পরবর্তীকালে সলভ করা যায়। যারা উৎসাহী তারা প্রমাণ করো, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদেরকে সলভ করে দেবো। যারা অনুৎসাহী তারা মনে রাখার চেষ্টা করো। আমি এই প্রবলেমটা এই কারণে দিলাম, কারণ কখনো কখনো আমরা এটার সাথে ওটা গুলিয়ে ফেলি, নিয়ে গন্ডগোল করে ফেলি, নিয়ে m1 প্লাস m2 করে দিই। কারণ এখানে যেহেতু হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম বাই কে ওয়ান প্লাস কে টু, তো আমরা ভুল করে m1 প্লাস m2 ডিভাইডেড বাই কে করে দিলে একদম সুন্দর করে একটা লাড্ডু পাবো। তার জন্য আমাদের ডিফারেন্সটা তোমাদের জানা দরকার। তাহলে এরকম ধরনের প্রবলেম যদি পড়ে, জানো কি না জানো এমসিকিউ ঝপাং করে ফর্মুলা লিখে কিন্তু করে দেবে রিডিউসড মাসের। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, ধরে নাও একটা স্প্রিং আছে, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এটা এম ভরের বস্তু আছে, এটা হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে কি গো? ঝোলানো অবস্থায় আছে। তাহলে ঝোলানো যদি থাকে, তাহলে এখানে কে কার্যকরী হবে? এতক্ষণ ধরে যাকে ইগনোর করছিলাম, অঙ্কিত যাকে বারবার টানার চেষ্টা করছিল, সে কে?
কে কার্যকরী হবে? একদম তাই। তাহলে এখানে এখানে ধরো এই অবস্থায় আমার হাত ধরে ধরা ছিল, সাপোর্ট ছিল, আমি ছেড়ে দিলাম। এটা হচ্ছে ন্যাচারাল লেংথ ধরে নাও। এটা ন্যাচারাল লেংথ। এবার একটু ফিল করো। এবার ধরে নাও ছেড়ে দিলাম। তাহলে কি হবে? প্রথম বলো কি হবে? কি হবে? দুলতে থাকবে। তোমরা বললে দুলতে থাকবে। আমি তাতে একদম, একদম আমি তোমাদের সাথে সহমত হলাম। কিন্তু এবার নেক্সট আমার প্রশ্ন হলো, তাহলে কি এই যে অবস্থান, এই যে আমার লাইনটা এবি রেখা, যেখানে আমি ছেড়ে দিয়েছি, সেই এবি রেখার উপর নিচে কি দুলতে থাকবে? এবি রেখার উপর নিচে কি দুলতে থাকবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। নাকি ওপরের কোনো একটা বিন্দুর সাপেক্ষে দুলতে থাকবে, নাকি নিচের কোনো একটা রেখার সাপেক্ষে দুলতে থাকবে? তোমাদের গাট ফিলিংস কি বলছে? ভেতরের ফিলিংসটা কি বলছে? মানে আমি জানার চেষ্টা করছি, এবি কি, অন্যভাবে আমি জিজ্ঞাসা করছি, এবি রেখা কি সাম্যাবস্থান? সাম্যাবস্থান হবে? যেখানে আমি ন্যাচারাল লেংথে ছেড়ে দিয়েছি, স্বাভাবিক দৈর্ঘ্যতে ছেড়ে দিয়েছি, একটা স্প্রিং এর উপর একটা ভর ঝুলিয়ে হাতে ধরেছিলাম, যেখানে ধরেছিলাম তার সাপেক্ষে কি অসিলেট করবে, নাকি তার নিচে কোনো পয়েন্টের সাপেক্ষে অসিলেট করবে? আর সবারই কি মনে হচ্ছে? এইটা হচ্ছে ন্যাচারাল লেংথ। এইটুকু হচ্ছে ন্যাচারাল লেংথ। আমি ন্যাচারাল লেংথে এখানে হাতে সাপোর্ট দিয়ে ধরেছিলাম, নিয়ে আমি ছেড়ে দিলাম। তাহলে কি এর সাপেক্ষে এই এই যে পয়েন্টটা আছে এবি সাপেক্ষে আছে, এখানে নিচে যাবে উপরে উঠবে, নাকি এর নিচের কোনো সাপোর্টের সাপেক্ষে ও উপর নিচ করবে? কি মনে হয়? যে যে আছো, প্রত্যেকে প্রত্যেকের মতামত ব্যাখ্যা করো। এগুলো খুব ছোটখাটো জিনিস, খুব ইজি জিনিস। যতটা বুঝবে ততটা ফান্ডা ক্লিয়ার হবে। নীলিমা আছিস? বলুন কি হতে পারে? প্রিয়ন্তন, উপর নিচ দুলবে যেটা তুমি বলেছো একদম কারেক্ট, কিন্তু আমি জিজ্ঞাসা করছি এবি রেখার সাপেক্ষে উপর নিচে দুলবে, নাকি এবি রেখার সমান্তরালে একটা লাইনের সাপেক্ষে উপর নিচে দুলবে, নাকি এবি রেখার উপরের কোনো একটা লাইনে উপর নিচে দুলবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আমাদের কোন রকম কোনো তাড়াহুড়ো কোনো দরকার নেই। আজকে সায়দা তুই নেই। মনসুর, আলভি, দেখো, আমি বলে দিই, তোমরা যেহেতু কোনো কিছু বললে না, তাই জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত, এবি রেখা যেখানে আমি ছাড়বো তার উপর নিচে কিন্তু দুলবে না। না। যেটা তুমি বললে, আব্দুস সাত্তার মোল্লা যেটা বলল, দ্যাট ইজ কারেক্ট। এর নিচের কোনো একটা জায়গায় এসে আগে টান টান হবে, আগে টান টান হবে, তারপর সেখান থেকে ও দুলতে শুরু করবে। তা নিচের কোনো একটা রেখা, যেটা আমার নাম দিলাম ধরে নাও সিডি, যেখানে ও প্রথমে টান টান হবে, তারপর ও দুলতে শুরু করবে। এইটা হচ্ছে সাম্যাবস্থান হবে। প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থানের পজিশন কত? তাহলে ফার্স্ট আমি এখানকার প্রশ্ন জিজ্ঞেস করব। দেখো, এইরকম কে আর এম যদি থাকে, তাহলে দোলন কাল, ফ্রিকোয়েন্সি এগুলো নিয়ে কোনো চাপ নেই। কোনো রকম কোনো চাপ নেই।
সে তুমি যেমন ভাবেই রাখো, তাহলে এখানে আমি একটা তোমাদেরকে ইনফো দিই, ইনফোটা প্রুভ করা যায়, এটা ইউ ক্যান প্রুভ ইট, হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, যে স্প্রিংকে আমি এইভাবে রেখে দিলাম একটা অনুভূমিক তলে রেখে দিলাম, আমি আনত তলে রেখে দিলাম, এইখানে দোলালাম, এইখানে দোলালাম, একে ঝুলিয়ে দিলাম, সমস্ত ক্ষেত্রে, অল কেস, যাই কেস হোক না কেন, সমস্ত ক্ষেত্রে টাইম পিরিয়ড হবে 2 π√/m/k। কিন্তু আমি আগের যে প্রশ্নটা করেছি এটা ইনফো, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন যেটা ছিল দ্যাট ওয়াজ ডিফারেন্ট। প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে যে একটি স্প্রিংকে, একটি কে বল ধ্রুবকের স্প্রিং এর নিচে এম ভরের একটি বস্তু বেঁধে ঝুলিয়ে ছেড়ে দিলে নাম্বার ওয়ান, এম ভরের সাম্যাবস্থান, দোলনের সাম্যাবস্থান নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন। এই দুটো জিনিস যদি না বোঝো, স্প্রিং সম্বন্ধে বেসিক্যালি তোমরা কিচ্ছু বোঝো না হিসেবে জানতে হবে ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং কি হবে। এই দুটো কোশ্চেন আগে বুঝতে হবে। যখন ভার্টিক্যালি আমি ঝুলিয়ে দিব, এরকম করে ঝুলিয়ে যখন যখন দেব, তখন কি হবে, এ এরকম কোনো একটা জায়গায় আসবে যেখানে এইটা হচ্ছে ওর সাম্যাবস্থান। এবার এই সাম্যাবস্থান সাপেক্ষে ও নিচে, ওপরে, নিচে এরকম দোলন করবে। তাহলে এর ম্যাক্সিমাম, এইটা হচ্ছে ন্যাচারাল দৈর্ঘ্য, এটা হচ্ছে ওর স্বাভাবিক দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা, দেখতে পাচ্ছ, এই দৈর্ঘ্যটা হচ্ছে ওর সাম্যাবস্থার পজিশন। আর আর তার ম্যাক্সিমাম এক্সটেনশন কোন জায়গাটা হবে গো? সবচেয়ে এক্সটেন্ডেড কখন হবে? যখন ও এই পজিশনে পৌঁছাবে, এখান থেকে যখন এতটা যাবে, যখন সাম্যাবস্থান সাপেক্ষে দোলন করে সব থেকে দূরে, সব থেকে নিচের পয়েন্টে আসবে, তখন যে ডিস্টেন্সটা হবে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ওর ম্যাক্সিমাম, সর্বোচ্চ প্রসারণ। আমি প্রশ্ন করেছি তোমাকে, বলে দিয়েছি এটা কে, এটা এম, প্রশ্ন করেছি যে এই সাম্যাবস্থানের পজিশন কত হবে, বা এই দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এইটুকু বললেও হবে, এই এক্সটা x1 বললেও হবে, আর এই x2 বললেও হবে। হুম, ছবি আঁকাটা খারাপ হতে পারে, এটা হচ্ছে সাম্যাবস্থান। আর এর সাপেক্ষে দুলবে তো, এটা হচ্ছে বিস্তারে এসছে সাম্যাবস্থানের সাপেক্ষে, এটা হচ্ছে ওর বিস্তার, দোলনের বিস্তার। এটা হচ্ছে এইদিকেও ও দুলবে এতটা, পর্যন্ত। তাহলে এই যে ন্যাচারাল দৈর্ঘ্য, তার সাপেক্ষে এদিকে কোনো একটা জায়গায় দুলবে, তার সাপেক্ষে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার
এক্স ম্যাক্সিমাম, এইটা হচ্ছে সাম্যাবস্থান মানে হচ্ছে এক্স জিরো। প্রশ্ন হচ্ছে এক্স জিরো সমান কত, প্রশ্ন হচ্ছে এক্স এম সমান কত। তখন দেখো, এক নাম্বার হচ্ছে সাম্যাবস্থান, একটু তোমাদের অনেক দেরি হয়ে গেছে তার জন্য আমি হালকা একটু বলছি। সাম্যাবস্থান নির্ণয়ে ফোর্স ব্যালেন্স করতে হয়। তার কারণ কি? সাম্যাবস্থা মানে কি? কে বলতে পারবে সাম্যাবস্থা মানে কি? ইকুইলিব্রিয়াম মানে কি? কোন কন্ডিশনে ইকুইলিব্রিয়াম হয়? নেট ফোর্স কত হয়? নেট ফোর্স সমান জিরো হয়। তার মানে যখন ও এক্সটেন্ড হয়ে এমন কন্ডিশনে থাকবে যাতে করে এই বস্তুটার উপরে নিচের দিকের এমজি, আর এর তো আগে ন্যাচারাল লেন্থ ছিল এতটা, এতটা ছিল, তাহলে এই বস্তুটা এখন কি হয়েছে? এই বস্তুটা এখন এই স্প্রিংটা এখন প্রসারিত হয়েছে কত পরিমাণ? এক্স পরিমাণ। তার জন্য স্প্রিং এর উপর দিকে স্থিতিস্থাপকতার জন্য কে এক্স ফোর্স দেবে। তাহলে এই এমজি কে এক্স জিরো, এটাকে এক্স জিরো নাম দিয়েছে, এক্স জিরো হচ্ছে তোমার সাম্যাবস্থার পজিশন। তাহলে এক্স জিরো পরিমাণ প্রসারণ হলে উপর দিকে কে এক্স জিরো ফোর্স দেবে। তাহলে সাম্যাবস্থান মানেই সেখানে ফোর্স ব্যালান্স করব, নেট ফোর্সটা জিরো বসাবো। কার? যার ভর আছে। কার ভর আছে? বস্তুর ভর আছে। তাহলে বস্তুর উপর নেট ফোর্স জিরো করলে যে এক্স জিরো পাবো সেই এক্স জিরো হচ্ছে সাম্যাবস্থান। তাহলে কে এক্স জিরো দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এক্স জিরো সমান হচ্ছে এমজি বাই কে। সো দিস ইজ ইজি, কিন্তু কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। দিস কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নেক্সট এটা কি? এই সাম্যাবস্থানে ও আবার দুলতে শুরু করেছে। দুলতে দুলতে একদম নিচে যখন যাবে, একদম যখন স্কুইজ হয়ে যাবে, মানে প্রসারিত হয়ে যাবে যখন সম্পূর্ণ, সবচেয়ে বেশি স্ট্রেসড কন্ডিশনে থাকবে, সেই রকম কন্ডিশন যদি তোমাকে বার করতে হয় যে ম্যাক্সিমাম প্রসারণ, ম্যাক্সিমাম সংকোচন, তখন তোমাকে এনার্জি ব্যালেন্স করতে হবে। নেক্সট 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম প্রসারণ, ম্যাক্সিমাম সংকোচন। ম্যাক্সিমাম প্রসারণ বা ম্যাক্সিমাম সংকোচন, সংকোচন নির্ণয়ে এনার্জি ব্যালেন্স করতে হয়। তা আমরা জানি যে এনার্জি একই থাকে। তাহলে প্রথমে আমার কন্ডিশন কি? প্রথমে আমার স্বাভাবিক দৈর্ঘ্যে আছে, এটা ন্যাচারাল লেন্থ, স্বাভাবিক দৈর্ঘ্য। এখন আর মধ্যেখানেরটা আর ধরবো না, কারণ আমি ওই রেসপেক্টেই আমি মাপার চেষ্টা করছি কত দৈর্ঘ্য গেছে, এর সাপেক্ষেই আমি মাপার চেষ্টা করছি। ম্যাক্সিমাম স্ট্রেচ হলে কতটা দূরত্ব গেছে সেটা মাপার চেষ্টা করছি। সো দিস ইজ ইয়োর এক্স ম্যাক্স। এক্স ম্যাক্স যদি হয়, স্প্রিং এর মধ্যে কতটা সঞ্চিত শক্তি হবে? এক্স পরিমাণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, স্বাভাবিক দৈর্ঘ্যের থেকে এক্স ম্যাক্স পরিমাণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি, পজিটিভ স্থিতিশক্তি, সেটা কত? হাফ কে, কে এক্স ম্যাক্স স্কোয়ার। এটা হচ্ছে স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। সেটা পেলো কোত্থেকে? কেউ তো হারিয়েছে। এখানে তো কোনোদিন কোনো ফ্রিকশন ফিকশন কিছু নেই। এখানে কেউ হারাবে বলে কেউ পাবে। এখানে বলো তো দেখি কে স্থিতিশক্তি হারিয়েছে, তার জন্য স্প্রিং পেয়েছে। তাহলে স্প্রিং এই স্থিতিশক্তি পেলো, স্প্রিং পেলো স্থিতিশক্তি। তাহলে কে হারালো? যে স্প্রিং পেলো। প্রশ্ন, কোশ্চেন হচ্ছে কে হারালো স্থিতিশক্তি? বস্তুটা কতটা পরিমাণ হারিয়েছে? কোথায় ভি এখানে?
কোথায় ভেলোসিটি? পোটেনশিয়াল এনার্জিতে ভেলোসিটি কোথায় আসে? হাফ কে এক্স ম্যাক্স স্কোয়ার তো বলেই দিয়েছি। স্প্রিং হারিয়েছে, স্প্রিং পেয়েছে। এখন জিজ্ঞেস করছি স্প্রিং পেলো কোত্থেকে? কে হারালো? বস্তু হারালো, ঠিক কথায়। কেন বস্তু হারালো? আকাশ থেকে পড়লে হবে না, তুমি চিত্র দেখো। এম ভরের বস্তুটা কি হয়েছে, কোথায় ছিল? এম ভরের বস্তুটা কোথায় ছিল? ওপরে ছিল। কোথায় এলো? নিচে নামলো। কতটা নিচে নামলো? তাহলে তাহলে আকাশ বাতাসে কিচ্ছু নেই, যা সিম্পল ছবি দেখবে আর ইকুয়েশন বসাবে। তাহলে বস্তু স্থিতিশক্তি হারিয়েছে। কোন স্থিতিশক্তি? গ্র্যাভিটেশন স্থিতিশক্তি হারিয়েছে। গ্র্যাভিটেশনাল স্থিতিশক্তি হারিয়েছে। সেটা হারিয়েছে বলেই স্প্রিং এ সেটা জমেছে। এবং তার মান হচ্ছে এম জি এক্স ম্যাক্স। এবার এটা সমানই এটা হবে, তাহলেই তুমি এক্স ম্যাক্স পেয়ে যাবে। তাহলে এনার্জি ব্যালেন্স করে আমরা দেখলাম হাফ কে এক্স ম্যাক্স স্কোয়ার এটা স্প্রিং পেলো, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স ম্যাক্স। এই এক্স ম্যাক্স একই জিনিস। তাহলে একটা এক্স ম্যাক্স কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো এক্স ম্যাক্স সমান 2 mg/k। এটা হচ্ছে সর্বোচ্চ সংকোচন, সর্বোচ্চ প্রসারণ। আর এক্স জিরো সাম্যাবস্থানের পজিশন আমরা কি পেয়েছিলাম? mg/k। এটা হচ্ছে সাম্যাবস্থার অবস্থা। এটুকু বুঝলে, এটুকু যদি কেউ না বুঝতে পারো একটু ভিডিওটা আরেকবার দেখে নিও। তারপর না বুঝতে পারলে আমাকে সেই ভিডিও থেকে দেখার সময় যে যে জায়গাগুলো বুঝতে পারবে না সেগুলো স্ক্রিনশট নেবে, আমাকে পাঠাবে বা লিখে রাখবে। আর বাদ বাকি সবকিছু তোমরা দেখতে থাকো, হবে। ওকে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক ছোট্ট দিয়ে দিই, সেই হোমওয়ার্কটা তোমরা করবে। ধরে নাও এখানে একটা স্প্রিং আছে, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এখানে একটা এম ভরের বস্তু আছে, স্থির। এটা প্রথমে স্থির আছে। এবার এই রাস্তা বরাবর একটা এম ভরের বস্তু এলো ভি বেগে, নিয়ে এর ধাক্কা লাগলো। ধাক্কা লেগে জুড়ে গেল, জুড়ে গেল। ঠিক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে এদের কম্পন হবে, জুড়ে যাওয়া বস্তুর সাথে স্প্রিং এর একটা কম্পন হবে। তাহলে কম্পাঙ্ক ওমেগা টি এন সমান কত, এটা জিজ্ঞেস করব। নাম্বার 2 হচ্ছে স্প্রিং এর স্প্রিং এর সর্বোচ্চ সংকোচন কত, সব থেকে কতটা সংকুচিত হবে। দিস আর দ্য হোমওয়ার্ক, প্লিজ অ্যাটেম্প দ্য হোমওয়ার্ক। ওকে, চলো আজকে একটু বেশি তোমাদেরকে জানিয়ে ফেলেছি। ওকে, গুড নাইট। হোমওয়ার্ক প্লিজ করো, হোমওয়ার্ক, নইলে কিন্তু পরে তোমরাই কিন্তু পস্তাবে।